দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। আগামী ৩ মাসের প্রয়োজনীয় পেঁয়াজ মজুদ আছে দেশে, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। ইলেকট্রনিক ব্যবস্থাপনায়ও দুর্নীতি কমেনি সরকারি ক্রয় কার্যক্রমে, বড় ভূমিকা রাখছে রাজনৈতিক প্রভাব, টিআইবির প্রতিবেদন। সরকারি প্রণোদনার ঋণ পাচ্ছেন না করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকরা, ৫,০০০ আবেদনের বিপরীতে অনুমোদন মাত্র ২টি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো পেঁয়াজ মজুদ রয়েছে দেশে, তাই ক্রেতাদের আতঙ্কিত হয়ে বাড়তি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। এই আতঙ্কিত ক্রয়ের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন নতুন অন্তত ৫টি উৎস থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ শুরু হয়েছে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তিনি। সরকারের হিসেবে দেশে প্রতি বছর পেঁয়াজ লাগে ২৫ লাখ টনের মতো, বিপরীতে এবার আবাদ হয়েছে ২৫,৫৭,০০০ টন। যদিও উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ২৫ ভাগের মতো নষ্ট হওয়ায় মৌসুম শেষে ফলন পাওয়া গেছে ১৯,১১,০০০ টন। সেই হিসেবে চাহিদা মেটাতে ৬ লাখ টনের মতো আমদানি করতে হয়, যার প্রায় পুরোটাই আসে সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়ে পাশের দেশ ভারত থেকে, যারা গেল ১৪ই সেপ্টেম্বর টানা দ্বিতীয় বছরের মতো বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ সংকটের কথা বলে। এই বন্ধ করার কারণে হঠাৎ করেই ব্যবসায়ীরা একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা সৃষ্টি হয়েছে দুটো কারণে। এক হলো তারা বাজারে এই কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। যে লোক ২ কেজি কিনতো, যার একটু সামর্থ্য আছে, সে মনে করছে এর দাম কোথায় যেয়ে ঠেকে, আমরা ১৫ কেজি কিনি। কেউ ১ কেজি কিন্তু সে ১০ কেজি কিনে, যার ফলে হঠাৎ করে মার্কেটে একটা চাপ পড়েছে। এমন অবস্থায় মিয়ানমার, মিশর আর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ শুরু হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি সংস্থা টিসিবিও তুরস্ক থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করবে আগামী মার্চ পর্যন্ত। এরই মধ্যে এ সংক্রান্ত কিছু ঋণপত্র খোলা হয়েছে। তবে আমদানি নয়, সরকারের দাবি বাজার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ মজুদি যথেষ্ট এই মুহূর্তে। কেননা তাদের হিসেবে কৃষক আর আড়ত পর্যায়ে এখনো অন্তত ৫ লাখ টনের মতো পেঁয়াজ মজুদ আছে দেশে। যদি ধরে নেই আমরা যে প্রতি মাসে গড়ে আমাদের ২ লক্ষ টন, সেটা লাগে সাধারণত। কিন্তু এই বছর যেহেতু বড়সড় অনুষ্ঠান নেই, বিয়ে শাদী নেই, সামাজিক অনুষ্ঠান নেই, আমাদের একটা ধারণা হয়েছে যে এবার হয়তো ২ লক্ষ টন করে লাগবে না, হয়তো কম লাগবে প্রতি মাসে। তো যে ৫ বা ৬ লক্ষ টন আছে, হ্যাঁ আমাদের ইম্পোর্ট বন্ধ হয়ে গেল ভারত থেকে, সেটা একটা ব্যাপার। তো আমাদের কাছে যেটা স্টক আছে, আমরা কিন্তু ১ মাস সময় পেলেই আমরা কিন্তু অল্টারনেটিভ মার্কেট থেকে, টার্কি থেকে, ইজিপ্ট থেকে, মায়ানমার থেকে, চায়না থেকে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারবো। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন ফলন না ওঠা পর্যন্ত প্রতি মাসে অন্তত ১৫,০০০ টন পেঁয়াজ ন্যায্য মূল্যে বিক্রি করা হবে টিসিবির মাধ্যমে। সরবরাহ ব্যবস্থায় গতি আনতে প্রয়োজনে এর সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত করা হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে প্রয়োজনে এর আমদানি শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে সরকার রাজস্ব আদায় করতে চায় না। আমাদের জনগণের দুর্দশা বাড়ুক এটা আমরা চাই না, কারো প্রত্যাশাও নয়। মাননীয় প্রধানমন্ত্রীও প্রত্যাশা করে না, এবং আমিও করি না, এবং আমাদের কেউই করি না আমরা। এখন আমাদের হাতে যেটা আছে, যে যদি কোনো রাজস্ব ব্যবস্থা থাকে, সেটা ডেফিনেটলি কনসিডার করা হবে। আমরা আমাদের যেগুলো এসেনশিয়াল আর কমোডিটিস, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী, সেটা আমি মনে করি যে এটা অবশ্যই বিবেচনা করা হবে, অতীতেও করা হয়েছে, এখনো করা হবে। ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় বুধবারও হিলি সীমান্তের ওপারে আটকে ছিল ১০ থেকে ১২টি পেঁয়াজ ভর্তি ট্রাক। যদিও আগের ঋণপত্র খোলা পেঁয়াজের ছাড়পত্র মিলবে এমন খবরে একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের পাইকারি দর কেজিতে কমেছে ১০ টাকা করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এলসি বা ঋণপত্রের বিপরীতে আমদানি করা আটকে থাকা পেঁয়াজ আনার অনুমতি দিতে পারে ভারত। এ খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। আজকে পেঁয়াজ হলো ৫০, ৫৫, ৬০ টাকা, কিছুটা কমে আসছে আর কি। এখন শোনা যাচ্ছে গাড়ি ঢুকবে, এই জন্য কেজি প্রতি ১০ টাকা থেকে ১২ টাকা দাম কমে গেছে পেঁয়াজ। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট ও দাম বাড়ার অজুহাত দেখিয়ে
গত সোমবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তাই হিলি স্থলবন্দর দিয়ে ওই দিন থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। এতে ৩৫ টাকা কেজির পেঁয়াজ বেড়ে খুচরাতে ৮০ টাকায় উঠে যায়। রপ্তানি বন্ধের ঘোষণায় ভারতের বিভিন্ন স্থলবন্দরে শত শত ট্রাক আটকা পড়েছে। এলসি করা সব পেঁয়াজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের এক্সপোর্টার জানিয়েছে তারা রবিবারের টেন্ডারের পেঁয়াজগুলো আমাদের এক্সপোর্ট তারা করবে এবং ১০,০০০ মেট্রিক টনের যে এলসি দেওয়া ছিল সেটার জন্য আমরা চাপ সৃষ্টি করেছি ভারতীয় এক্সপোর্টারদের। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং আমাদের আশ্বস্ত করেছে সেই পেঁয়াজগুলো তারা ধীরে ধীরে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এদিকে দাম বাড়ার সুযোগ নিতে পেঁয়াজ মজুদের চেষ্টা বন্ধ করার জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ যেন পেঁয়াজ থাকার পরেও স্টক করে এটার মূল্য বৃদ্ধি করতে না পারে, এই জন্য আমরা সোচ্চার আছি। দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে টিসিবির মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। একই সাথে সয়াবিন তেল, চিনি ও মসুর ডালও বিক্রি হচ্ছে। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারি কেনাকাটায় দুর্নীতি কমাতে পারেনি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি। চালুর ১ দশক পরেও একদিকে যেমন সব কেনাকাটায় এটি ব্যবহার করা হচ্ছে না, তেমনি অনেক কাজই হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। ফলে থেকে যাচ্ছে দুর্নীতির সুযোগ, যাতে বড় ভূমিকা রাখছে রাজনৈতিক প্রভাব ও কর্মকর্তাদের যোগসাজশ। এমন চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণা প্রতিবেদনে। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যা প্রকাশ করা হয়। সরকারি পর্যায়ে দুর্নীতির একটি বড় উৎস হল ক্রয় খাত। তথ্য বলছে দুর্নীতির কারণে ক্রয় বাজেটের ৮.৫% থেকে ২৭% পর্যন্ত আর্থিক ক্ষতি হয় দেশে, যা রোধে ২০১১ সালে চালু করা হয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি। সরকারি কেনাকাটার প্রায় ২০% হয় এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। ১ দশক পর সরকারি ক্রয়ে প্রতিষ্ঠানগুলো কোন অবস্থানে রয়েছে তা জানতে জরিপ চালিয়েছে টিআইবি, যেখানে ইজিপি ব্যবস্থাপনা ও কার্যকারিতায় প্রতিষ্ঠান ৪টি কোনো স্কোর পায়নি, অর্থাৎ ১০০তে তাদের স্কোর ০। স্বচ্ছতা ও জবাবদিহিতায় স্কোর ১৯ থেকে ৩০-এর মধ্যে, যেটিকে উদ্বেগজনক বলছে টিআইবি। মোটা দাগে যেটি বলবো যে আমাদের এই ইজিপি প্রবর্তনের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন নিশ্চিত করা, এক্ষেত্রে কোনো ইতিবাচক ফল ইজিপি আমাদেরকে দেয়নি। এটি অত্যন্ত পরিষ্কার। সিস্টেমিক উইকনেসেস কিছু আছে এবং যে প্রতিষ্ঠানগুলো জড়িত এটি বাস্তবায়নে তাদের কিছু কিছু ঘাটতি রয়েছে, সেগুলো উত্তরণযোগ্য যদি সদিচ্ছা থাকে। নিবন্ধন, টেন্ডার খোলা, দরপত্র মূল্যায়ন সহ ইজিপি প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। এদের স্কোর ৫৮ থেকে ৬০-এর মধ্যে। এখানে কিছুটা ভালো অবস্থানে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ, স্কোর করেছে ৬৪। আর প্রাতিষ্ঠানিক সক্ষমতায় এলজিইডি ব্যতীত সবার অবস্থা সন্তোষজনক, স্কোর রয়েছে ৬৩ থেকে ৭৫-এর মধ্যে। সার্বিকভাবে সরকারি ক্রয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির স্কোর ৫০। এরপরেই রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, স্কোর ৪৪। টিআইবি বলছে কিছু কিছু জায়গায় ভালো করলেও প্রত্যাশা অনুযায়ী সফলতা আসেনি ইজিপির। সরকারি ক্রয় খাতে বাংলাদেশে যে মূল যে সমস্যা, যে রাজনৈতিক প্রভাব, সেই রাজনৈতিক প্রভাব কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যেটার মধ্যে তার সাথে রয়েছে যোগসাজশ স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের এবং এক ধরনের সিন্ডিকেট। এরা এখনো কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। কাজেই আমরা যদি এই অবস্থার উত্তরণ চাই, সত্যিকার অর্থে ইজিপি যদি কার্যকর চাই, তাহলে আমার যেটা আমি মনে করি অত্যন্ত দৃঢ়ভাবে, সেটা হচ্ছে ইজিপিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতেই হবে এবং যোগসাজশ এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। টিআইবির প্রতিবেদন বলছে গবেষণা চালানো ৪ প্রতিষ্ঠানের কোনোটিতেই সব কেনাকাটা ইজিপিতে হয় না। এমনকি সামরিক বাহিনী দ্বারা সম্পাদিত কাজেও ইজিপি অনুসরণ হয় না। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বরাদ্দ আছে, তারপরও ঋণ পাচ্ছেন না করোনায় কাজ হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীরা। নানা শর্ত ও জটিলতার কারণে আটকে আছে ঋণ পাবার প্রক্রিয়া। ৫,০০০ আবেদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ২ জনকে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। মাসেক রাহাতের রিপোর্ট। করোনায় অনেক প্রবাসী কাজ হারাচ্ছেন, ফেরত আসছেন দেশে। এখন পর্যন্ত ফেরত এসেছেন অন্তত ১,৩৫,০০০ জন। ফেরত আসাদের দেশে পুনর্বাসনে ৪ মাস আগে ঋণ দেওয়ার ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ২ ভাগে বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি টাকা।
ঋণ পাওয়ার জন্য আবেদন করেছেন প্রবাসীরা, তবে শর্ত আর জটিলতায় আটকে আছে ঋণ পাওয়ার বিষয়টি। অনেকেই আমরা এই কাগজপত্র জমা দিছি, ঠিক আছে, পরে এখন পর্যন্ত আমরা পাই নাই। ঋণ তো কিছুই দেয় নাই, কেউ পায় নাই। এখন কেন বলছে কিন্তু কেউ পায় নাই। যারা সত্যিকারভাবে কিছু করতে চায়, সেটা যদি করার যোগ্যতা থাকে, তাকে সহজভাবে ঋণ দিতে হবে। তাকে যদি বলে আপনি জামানত নিয়ে আসেন, তাহলে তার পক্ষে তো ঋণ নেওয়া সম্ভব হবে। পুনর্বাসনে এই ঋণ দেওয়ার কথা প্রবাসী কল্যাণ ব্যাংকের। খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে সারা দেশে ঋণের জন্য আবেদন করেছেন অন্তত 5,000 প্রবাসী, তবে এখনো ঋণ পাননি কেউ। যে কোনো টাকাই বিতরণ করতে চান সেখানে হয়তো কাগজপত্র একটু লাগে, একটু হলো যে আমরা অনেক কাগজপত্রের দরকার ছিল, সে কাগজপত্রগুলো আমরা ছাড় দিচ্ছি। 5,000 লোকের আবেদন আসছে, এখন শুরু হয়ে যাচ্ছে আর কি। আশা করি যে আমরা খুব দ্রুতই তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিতে পারবেন। ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার অনুমতি দিয়ে দ্রুত টাকা ছাড়ের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শর্তগুলো আমরা শিথিল করেছি যে একজন লোকের যদি বিএমইটির কার্ড থাকে, কিংবা তার এই পাসপোর্টের কপি থাকে, কিংবা তার রেমিটেন্স পাঠানোর প্রমাণ থাকে, তাহলেই তিনি পাবেন। লোকাল পর্যায়ের যে ইউএনও, তিনি তার নেতৃত্বে একটা কমিটি আছে, তারা যদি বলে যে এটা ওকে, তাহলেই আমরা দিয়ে দেব। শুধু শর্তই নয়, প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ে জনবলের অভাবেও অনেকের ঋণের আবেদন যাচাই বাছাই করা যাচ্ছে না। তবে কাল কয়েকজনকে ঋণের টাকা হস্তান্তর করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,116-তে। মোট লেনদেন হয়েছে 1,147 কোটি টাকার। লেনদেনকৃত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 185টির, কমেছে 120টির দর, আর অপরিবর্তিত রয়েছে 51টির দর। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। দীর্ঘ 1 বছর পর ইন্ডেক্স 5,000 পয়েন্টস ক্রস করে এবং দেখা যাচ্ছে বিগত 7 থেকে 8টা সেশনস মিলে ইন্ডেক্স 240 পয়েন্টস গেইন করেছে। যদিও প্রফিট বুকিং এর কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে একটু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যায়, কিন্তু ইন্ডেক্স আজকে 16 পয়েন্টস গেইন করে এন্ড হয়। আজকে ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক সেক্টরসের অনেকগুলো কোম্পানিজের শেয়ার প্রাইস আজকে বেড়েছে। আজকে ইন্ডেক্সে পজিটিভ কন্ট্রিবিউটর হিসেবে ছিল ব্যাডবিসি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক এবং কেয়া কসমেটিক্স। ইন্স্যুরেন্স সেক্টর 20% কন্ট্রিবিউট করে আজকে টার্নওভার লিড করে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফার্মা সেক্টর। আজকে টার্নওভার অলমোস্ট 15% বেশি ছিল গত সেশনের তুলনায়। নতুন অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 7 অপারেটিং সিস্টেমে চলা ওয়াচটি মাত্র 15 সেকেন্ড সময় নেবে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপে। কাজ করবে ঘুমের মাঝেও, বলতে পারবে ব্যবহারকারী কোভিড আক্রান্ত কিনা। মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো তুলে ধরে অ্যাপল। অ্যাপল ওয়াচ, যাতে শরীরের তাপমাত্রা, ব্লাড প্রেশার থেকে শুরু করে হার্টবিট পরিমাপ, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইকেজি সুবিধা যুক্ত করে ঘড়ির দুনিয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতেও হইচই ফেলে দেয় চতুর্থ সিরিজেই। পঞ্চম সিরিজে, যেটিকে আরও শক্তিশালী করা হয় অ্যাক্সিলারেটোমিটার, অল্টিমিটার এবং গাইরোস্কোপ সেন্সর ও জরুরি বার্তা প্রদানের সুবিধা যোগ করে। এবার সেই সুবিধাকে আরও বিস্তৃত করতে রিয়েল টাইম সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যাপল ওয়াচ 6-এ। VO2 ম্যাক্স সেন্সিং ব্যবহার করা হয়েছে হার্ট রেট মাপার জন্য। ওয়াচ OS 7 অপারেটিং সিস্টেমে চলা ওয়াচটি মাত্র 15 সেকেন্ড সময় নেবে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপে। কাজ করবে ঘুমের মাঝেও, বলতে পারবে ব্যবহারকারী কোভিড আক্রান্ত কিনা। With Apple Watch Series 6, you can measure your blood oxygen right from your wrist. The new health sensor in Series 6 shines red and infrared light onto your wrist and measures the amount of light reflected back. Advanced algorithms use this data to calculate the color of your blood, which indicates the amount of oxygen present. The new blood oxygen app lets you take a measurement in just 15 seconds. ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা দেয়া 5 রঙে আসতে যাওয়া 6 সিরিজের মূল্য শুরু হয়েছে $399 বা বাংলাদেশি টাকায় প্রায় 34,000 থেকে। এবার অবশ্য সাশ্রয়ী মূল্যের আরেকটি মডেল বাজারে ছেড়েছে অ্যাপল, নাম অ্যাপল ওয়াচ SE, যাতে 6-এর নতুন সব সুবিধা পাওয়া যাবে না। SE মডেলের দাম শুরু হবে $279 থেকে।
শুধু তাই নয়, মঙ্গলবারের অনুষ্ঠানে অষ্টম প্রজন্মের নতুন আইপ্যাড আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল, যাতে ব্যবহার করা হচ্ছে A12 বায়োনিক চিপসেট। তবে আইপ্যাড প্রোতে থাকছে A14 প্রসেসর, যাতে অ্যাপলের দাবি এতে আইপ্যাডের কার্যক্ষমতা বাড়বে 40% বেশি এবং দ্বিগুণ হবে গ্রাফিক্সের মান। সহজেই দেখা যাবে 4K ছবি। iPad 8th generation, with its huge boost in performance and the incredible features in iPad OS 14, will enable even more people to do more amazing things. Each element of iPad Air is meticulously crafted, from the precisely machined top button to the sculpted detail around the camera. And the new iPad Air design comes in 5 gorgeous colors, including a new rose gold, green, and sky blue finish. অ্যাপলের নতুন আইপ্যাড এয়ারের মূল্য পড়বে $599, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 51,000 টাকা। শুধু ডিভাইস নয়, অ্যাপল ওয়ান নামের একটি নতুন স্ট্রিমিং সার্ভিসও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যেখানে আইক্লাউড ফিচারে ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল নিরাপদে রাখা যাবে। থাকবে গান শোনা, ছবি দেখা এবং গেম খেলা সহ আরও অনেক সুবিধা। এছাড়া থাকবে ফিটনেস প্লাস নামের একটি বিশেষ সেবাও। তবে কবে নাগাদ নতুন আইফোনের ঘোষণা আসবে সেটি পরিষ্কার করেনি অ্যাপল। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।